Hello my dear student, good morning. Welcome to online tuition. आज আমি তোমাদের ক্লাস 7 এর কোষে দেখি 2.2 অর্থাৎ অনুপাতের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের কিন্তু আগের ভিডিওতে কোষে দেখি 2.1 এর যে অনুপাতের অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 2.2 এর যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো সমাধান করাবো। তাহলে দেখো এখানে 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে, যে অনুপাতগুলো রয়েছে সেখানে তোমাকে লঘিষ্ঠ বা ছোট আকারে পরিণত করতে হবে এবং এর ব্যস্ত অনুপাত কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো এটাকে আমরা ছোট আকারে পরিণত করব এবং ব্যস্ত অনুপাতটা লেখার চেষ্টা করব। তাহলে দেখো আমরা বইটা সরিয়ে নিচ্ছি, এবার হচ্ছে আমরা সমাধানগুলো করার চেষ্টা করব খুব সুন্দরভাবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো 1 নম্বর অঙ্ক রয়েছে 12:15। এটা কি করব, অনুপাতটাকে ছোট করব, মানে হচ্ছে আমরা কাটাকাটি করব। কয় দিয়ে কাটছে, দেখো 12 আর 15 হচ্ছে দুটোকে আমাদের কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে দেখো 3 4 12, 3 5 15, 3 4 12, 3 5 15। দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে এটাই আমাদের কিন্তু হয়ে গেল। যখন আমরা এই সংখ্যাগুলোকে কি করব, দেখো লঘিষ্ঠ আকারে বা ব্যস্ত অনুপাত করব। লঘিষ্ঠ আকারে আমাদের হয়ে গেল, ব্যস্ত অনুপাত করবো, সেটা কি করবো, এটাকে উল্টিয়ে দেবো, তাহলে কিন্তু ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, দেখো 4:5 এর ব্যস্ত অনুপাত সমান কত, দেখো 5:4। জাস্ট এটাকে উল্টিয়ে দেবো। তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 2 নম্বর অঙ্ক কত কি রয়েছে, দেখো 36:54। তোমরা বই দিকে লক্ষ্য করো, 36 আর 54 তোমরা যদি ডাইরেক্ট 9 দিয়ে দাও তাও কিন্তু চলে যাবে। তোমরা যদি মনে করো যে এখানে 2 দিয়ে দেবো তাও কিন্তু যাবে। আমরা ডাইরেক্ট 9 দিয়ে দিলাম, যেহেতু আমরা এটাকে 9 দিয়ে যাবে বুঝতে পারছি। তাহলে 4 9 36 আর হচ্ছে 6 9 54। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 2 4, 3 2 6, তাহলে 2:3 হয়ে গেল। তাহলে 2:3 এর ব্যস্ত অনুপাত কি হচ্ছে, দেখো 3:2। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি রয়েছে, দেখো বই দিকে লক্ষ্য করো কি রয়েছে, 75:120। তোমরা যদি এটাকে ভাগ করো দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে যদি দেখো 5 15 75, 5 24, 5 2 10, 2 0, 4 5 20। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 আসছে 24। আর কিন্তু হচ্ছে না, দেখো কত আসছে আমাদের 5:8। তাহলে এটার ব্যস্ত অনুপাত 5:8 এর ব্যস্ত অনুপাত কত হচ্ছে, দেখো 8:5। জাস্ট উল্টিয়ে দেবো। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে, 169:221। তাহলে 169কে যদি ভাঙো 13 স্কোয়ার আমাদের 169 হয়, 13 13 169। তাহলে এটা তো আমি জানতে পারছি যে 13 স্কোয়ার। এটাকেও দেখো 13 দিয়ে কাটবে, আমাদের 13 দিয়ে যদি কাটো তাহলে দেখো 13কে 13 থাকছে কত আমাদের 22 থেকে 13 চলে গেলে থাকছে 9 আর 1, 7 13 91। তাহলে 13:17। তাহলে দেখো 13:17 এর ব্যস্ত অনুপাত সমান কত আছে, দেখো 17:13। এটা আমাদের হয়ে গেল। এবার দেখো 5 নম্বর অঙ্কটাতে কি রয়েছে আমাদের, 4 নম্বর দেখো এখানে সিডি করা আছে, ABCD। এ তাহলে এটা বি, এটা বি আমাদের, এটা এ, এটা সি, এটা ডি, এটা হচ্ছে আমাদের ই। তাহলে ই নম্বর অঙ্কতে কি রয়েছে, দেখো 9xy অনুপাত 12xy। দেখো আগেরগুলো তো শুধু সংখ্যা ছিল, এখন আমাদের xy চলে আসছে। এগুলো আমরা কি করব, যখন আমাদের দুদিকে যদি এক্স অথবা দুদিকে ওয়াই থাকে অথবা xy দুদিকেই থাকে তাহলে আমাদের বাদ চলে যাবে, অর্থাৎ কেটে যাবে। তাহলে এখানে xy রয়েছে, এখানে xy রয়েছে, আমরা তাহলে xy আমরা কেটে দিলাম। তাহলে কি থাকছে 9:12। এবার 3 দিয়ে কাটছে, 3 3 9, 3 4 12। এটা আমাদের হয়ে গেল 3:4 এর ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 4:3। এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কতে কি রয়েছে, দেখো তোমরা ই, তারপরে হচ্ছে এফ নম্বর অঙ্ক। আমরা দেখে নেবো এফ নম্বর অঙ্ক কি রয়েছে, তোমরা বই থেকে লক্ষ্য করো, 429:663। দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, এটা 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, আমাদের সবগুলোকে যোগ করবো, 3 দিয়ে ভাগ গেলে সেটা আমাদের 3 দিয়ে যাবে। 9 2 11, 11 4 15, 3 দিয়ে যাচ্ছে, 6 6 12 3 15, এটাও 15, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে যদি যায় তাহলে দেখো 3 একে 3 থাকছে কত, 1 2 12, 3 4 12, 3 3 9,
তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, 4 আর 3 7 আর একে 8, 3 দিয়ে যাচ্ছে না, 2 2 4 আর একে 5, 3 দিয়ে যাচ্ছে না। এবার এটাকে কত দিয়ে যেতে পারে, দেখো 13 দিয়ে যদি দাও তাহলে দেখো 13 দিয়ে যদি দাও 13 10 130, 13 সঙ্গে 11 গুণ করে 143 হবে, তাহলে 11। আর 221কে 13 দিয়ে যখন আমরা ভাগ করলাম, আগেই দেখো কত হলো, 17 হলো। তাহলে এখানে আমাদের কী হয়েছে, দেখো 17 কিন্তু চলে আসছে, কত 17। তাহলে 11:17 এর ব্যস্ত অনুপাত কত হয়ে যাবে, 17:11। এফ নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেব জি নম্বর অঙ্ক। জি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 3b:12c। এবার দেখো এখানে কী রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, দুটো আলাদা। যখন আমাদের আলাদা থাকবে তখন কিন্তু আমাদের কাটাকাটি হবে না, তাহলে আমাদের বিসি থেকেই গেল। এবার সংখ্যাগুলো শুধু ধ্রুবকগুলো দেখবো। এখানে দেখো 3 একে 3 যাচ্ছে, তাহলে 3 একে 3 যদি দাও তাহলে কী হচ্ছে, 1 হচ্ছে। তাহলে তোমরা 1 লিখতেও পারো অথবা নাও লিখতে পারো। তোমরা চাইলে এখানে 1 লিখতে পারো, না লিখতেও পারো। এখানে 3 একে 3 কেটে গেলে 1 থাকছে, ইস টু 3 4 12, 4 সি থাকছে। তো এটাই থাকছে। তোমরা এখানে চাইলে 1 লিখতেও পারো, তোমরা যদি মনে হয় যদি বুঝতে পারছো না তাহলে 1 লিখে দেবে, কোনো সমস্যা নেই। এখানে 1 লিখলেও শুধু বি এর সঙ্গে 1 গুণ করলে বি হবে, 1 না লিখলেও কিন্তু বি বোঝাবে। তাহলে দেখো b:4c এর ব্যস্ত অনুপাত সমান কি দেখো 4c:b। তারপর কি রয়েছে দেখো, এইচ নম্বর অঙ্ক রয়েছে। এবার আমাদের এইচ কি রয়েছে, 25xyz = 625xyz। এখানে দেখো xyz এটাতেও রয়েছে, xyz এটাতেও রয়েছে, তাহলে xyz বাদ চলে গেলো, থাকলো কত 25:625। তাহলে দেখো 25কে 25 আর 625কে হচ্ছে 25 25 আমাদের 625 হয়। তোমরা যদি চাইলে ডাইরেক্ট দিতে পারো, 25কে 25 আর 25 25 আমাদের 625 হয়। অতএব 1:25 এর ব্যস্ত অনুপাত 25:1। তাহলে দেখো 1 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর দাগের অঙ্কগুলো। কি বলা হচ্ছে 2 নম্বর দাগের অঙ্কগুলো, তোমরা বই থেকে লক্ষ্য করো। বলা হয়েছে যে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করেও তার ব্যস্ত অনুপাতে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে হচ্ছে দশমিক সংখ্যাতে রয়েছে, এগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে এবং তার ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে কি করবো, আমরা হচ্ছে অনুপাতটা বের করবো প্রথমে, তারপরে সেটাকে উল্টিয়ে দিলেই কিন্তু আমাদের ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তাহলে দেখো 2 এর কি রয়েছে, 2.5 অনুপাত 12.5। এখানে দেখো অনুপাত মানে কি, দেখো অনুপাত মানে হচ্ছে ভাগ। তো আমরা এখানে অনুপাতের জায়গায় ভাগও আমরা দিতে পারি। দেখো 2.5 রয়েছে, আমরা পয়েন্ট তুলে দেবো, কি পাচ্ছে দেখো 10 পাচ্ছে, পয়েন্টের জন্য একটা 1 পেলাম। ডান দিকে কি রয়েছে দেখো, একটা সংখ্যা রয়েছে, তার জন্য একটা 0 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কি পাচ্ছি আমরা দেখো 10 কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে পয়েন্ট তুলে দিলাম, আমরা 10 পেয়ে গেলাম। এখানে ভাগ রয়েছে, দেখো অনুপাত মানে ভাগ বললাম, তাহলে 12.5। এই দশমিক তুলে দাও, কি পাবো আমরা, একটা 1 পাবো, ডান দিকে একটা সংখ্যা, একটা 0 পাবো। কি থাকছে উপরে 25/10। এখানে ভাগটাকে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো, যখনই গুণ চিহ্ন দেবো তখনই পরের সংখ্যাটা উল্টে যাবে। 125/10 রয়েছে, এখানে 10/125 হয়ে যাবে। এই 10 10 কেটে গেল। দেখো 25কে 25, 5 25 125, কত থাকছে 1/5। যখন 1/5 রয়েছে এটাকে অনুপাত করবো তখন কি হয়ে যাবে, 1:5। উপরের কাটটা প্রথমে হবে এবং নিচের যেটা রয়েছে সেটা কিন্তু পরে হয়ে যাবে। 1:5 রয়েছে হয়ে গেল। এটাকে আমি ব্যস্ত অনুপাত করলে কি হবে, তাহলে দেখো অতএব 1:5 এর ব্যস্ত অনুপাত 5:1। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব বি নম্বর অঙ্ক। বি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 5/8 = 7/6। এটা দেখো অলরেডি দেওয়াই রয়েছে, তাহলে 5/8 রয়েছে আর কি রয়েছে 7/6 রয়েছে। তাহলে এর অনুপাত মানে আমরা কি জানি যে ভাগ, 7/16 রয়েছে। তাহলে 5/8 আমার থেকে গেল, এটাকে গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে উল্টিয়ে গেল, 16/7 হয়ে গেল। 8 দিয়ে কেটে দাও, 8 2 16। আর দেখো কাটছে না, কত হচ্ছে 10/7। এটা যদি অনুপাত করে দাও 10:7, এটা আমাদের হয়ে গেল। এটাকে আমরা ব্যস্ত অনুপাত করে দেবো। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত 7:10। বি নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক। কি রয়েছে সি নম্বর অঙ্ক দেখো, 0.7 অনুপাত 0.49। একই রকমভাবে দশমিক যদি তুলে দাও তাহলে 7/10 বিভক্ত 49/দশমিকের জন্য একটা 1 আর এই ডান দিকে দুটো সংখ্যা, তাহলে দুটো 0। 7/10 গুণিত 100/10
49, 7 দিয়ে কেটে দাও, 7 7 49, 0 0 কাটলো, উপরে থাকলো কত দেখো 10/7। এটা কি আছে দেখো 10:7। এটা তো কিন্তু আমাদের কি আছে দেখো 10:7 কিন্তু চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা এটাকে ব্যস্ত অনুপাত করব, অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত, এই উল্টিয়ে যাবে, 7টা প্রথমে হবে, 10টা পরে হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেল সি। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্কতে কী রয়েছে তোমার বই দিকে লক্ষ্য করো, 2/5 অনুপাত 3/4। 2/5 বিভক্ত 3/4, 2/5 গুণিত 4/3। এখানে একটাও কাটাকাটি হচ্ছে না, তাহলে 4 দুগুণে 8 থাকছে উপরে, আর 5 দুগুণে 10 থাকছে। এখানে দেখো 3 5 15, 10 না 8/15। অনুপাত করলে 8:15, অতএব 8:15 এর ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 15:8। এটা কিন্তু আমাদের হয়ে গেল, কি রয়েছে দেখো 15:8 হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কি রয়েছে। দেখো পরবর্তী অঙ্ক রয়েছে ই নম্বর অঙ্ক, 22:4 পূর্ণ 5/7। এটাকে আমরা কী করবো পূর্ণ ভাঙবো। এখানে কী রয়েছে দেখো 22 বিভক্ত 4 7 28 আর 5 33/7। এখানে 22 আমার থেকে গেল, গুণিত চিহ্ন যখন দেবো উল্টিয়ে যাবে, 7/33 হয়ে যাবে, কেটে দাও। 11 দুগুণে 22, 3 11 33, তাহলে 7 দুগুণে 14/3, তাহলে 14:3। এটাকে যদি অনুপাত করা তাহলে উপরটা প্রথমে 14:3, 14:3 হয়ে যাচ্ছে। এটাকে আমি ব্যস্ত অনুপাত করবো, অতএব 14:3 এর ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 3:14। পরবর্তী দেখো ই এর পরে রয়েছে আমাদের এফ নম্বর অঙ্ক, 7/15 3/20। 7/15 অনুপাত 3/20 রয়েছে। অনুপাত মানে আমরা কি জানি ভাগ, তাহলে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 7/15 গুণ চিহ্ন যখন দেবো পরের সংখ্যাটা উল্টে যাবে, 20/3 হয়ে গেল। 5 দিয়ে কাটো, 3 5 15, 4 5 20, আর দেখো যাচ্ছে না, 4 7 28, 3 3 9, তাহলে 28 অনুপাত 9। অতএব 28 অনুপাত 9 এর ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 9:28। এটা আমাদের অ্যান্সার চলে আসলো এফ নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কী রয়েছে। দেখো এফ এর পরে রয়েছে জি রয়েছে, পরবর্তী অঙ্ক এফ জি, 1/2 অনুপাত 7/10। এটা রয়েছে। এটাকে যদি আমরা প্রথমে পূর্ণ ভেঙে নেব, তাহলে দেখো 5কে 5 দিয়ে 7/5, অনুপাতের জায়গায় আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম, 7/10। 7/5 গুণিত 10/7, 7 7 কেটে গেল, 5 দুগুণে 10, কি হচ্ছে 2/1। যখন যেহেতু আমাকে অনুপাত করতে হবে তার জন্য 2/1 দিয়ে দিলাম, তাহলে 2:1। অতএব 2:1 এর ব্যস্ত অনুপাত ওয়ান ইজ টু টু। এর পরবর্তী অঙ্ক দেখো 2 এর দাগের শেষ অঙ্ক হচ্ছে এইচ নম্বর অঙ্ক, 4.4 অনুপাত 5.61। তাহলে যদি এটাকে দশমিক তুলে দিই, তাহলে 44 নিচে দশমিকের জন্য একটা 1, ডান দিকে একটা সংখ্যা একটা 0 বিভক্ত 561, দশমিকের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা দুটো 0। তাহলে কী রয়েছে 44/10 গুণিত 100/561, 0 এই 0 কাটলো। এবার দেখো এটা 11 দিয়ে কাটছে কিনা, দেখো এটা 4 11 44, 5 11 এখানে 55, 11 দিয়ে কাটছে। দেখো 4 11 44, 5 11 55, আর 1 1, 5 1 11কে 11, দেখো 440/51, তাহলে 40:51। অতএব 40:51 এর ব্যস্ত অনুপাত সমান হচ্ছে 51:40। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এস নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 3 দাগের অঙ্কগুলো। 3 দাগের অঙ্কগুলো কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। কী বলা হচ্ছে, নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করে, ও মিশ্র অনুপাতটি গুণ অনুপাত না লঘু অনুপাত না সামান্য অনুপাত লিখে। মিশ্র অনুপাত আমরা কিভাবে করবো, দেখো দেখো এখানে 3টে করে অনুপাত দেওয়া হচ্ছে। এটা 6, 8:6, 3:6, আর হচ্ছে 26:13। যখন মিশ্র অনুপাত করবো তখন উত্তর পদ অর্থাৎ
পদের সঙ্গে উত্তর পদের গুণ হবে, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ হবে। এই অনুপাতটা পূর্ব পদ কত দেখো 8, এই অনুপাতের পূর্ব পদ কত 3, আর এই অনুপাতের পূর্ব পদ 26। এই তিনটাকে আমরা একসঙ্গে লিখবো গুণ চিহ্ন দিয়ে, আর বাকি যে উত্তর পদগুলো অর্থাৎ পরের পদগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখবো একসঙ্গে, দিয়ে সেটাকে আমরা অনুপাত করার চেষ্টা করব। তাহলে দেখো এটাকে যদি আমরা অনুপাত করার চেষ্টা করি তাহলে আমরা কীভাবে করতে পারি। কি হচ্ছে দেখো 8:6, 3:6 ও 26:13 এর মিশ্র অনুপাত। যখন আমরা মিশ্র অনুপাত করবো তখন কী হবে দেখো, এর সবগুলোর প্রথম পদ, এই অনুপাতটার প্রথম পদ কত 8 গুণিত এই অনুপাতের প্রথম পদ পূর্ব পদ বা প্রথম পদ কত 3 গুণিত এই যে পরের অনুপাতের প্রথম পদ কত 26, এটাকে আমরা গুণ করে দিলাম। এবার অনুপাত দিব, এবার হচ্ছে পূর্ব পদগুলো হয়ে গেলো উত্তর পদ মানে পরের পদগুলো, এখানে কত রয়েছে 6 গুণিত এখানে 6 গুণিত এখানে 13। তাহলে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ গুণ করবো আর উত্তর পদের সঙ্গে আমরা উত্তর পদ গুণ করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার অনুপাত মানে কি দেখো, আমরা বলেছিলাম ভাগ, তাহলে আমরা এটাকে বাই চিহ্ন দিয়ে লিখে দেবো 8 গুণিত 3 গুণিত 26/6 গুণিত 6 গুণিত 13। 13 দিয়ে কেটে দাও, 13 দুগুণে 26, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3 কেটে দাও, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, কত হচ্ছে দেখো 4/3। এটা যদি অনুপাত করো তাহলে 4:3। তাহলে এটা গুরু অনুপাত না লঘু অনুপাত, দেখো এটা গুরু অনুপাত না লঘু অনুপাত সেটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা কোষে দেখি 2.1 ভিডিওতে প্রথমে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি না দেখলে তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখান থেকে গুরু অনুপাতে কী হয়, প্রথমকার পদটা যদি বড় হয় অর্থাৎ এটাকে পূর্ব পদ বলা হয়, এটাকে উত্তর পদ বলা হয়, তাহলে পূর্ব পদটা যদি বড় হয় তাহলে সেটাকে বলা হয় গুরু অনুপাত, আর যদি উত্তর পদ অর্থাৎ পরের পদটা যদি বড় হয় তাহলে সেটাকে বলা হয় কী অনুপাত, লঘু অনুপাত। আর দুটো পদে যদি সমান হয়ে যায় তখন সেটাকে বলা হয় সামান্য অনুপাত। তাহলে অতএব লিখবো, অতএব এটি একটি কি অনুপাত, গুরু অনুপাত। প্রথমকার পদ যেহেতু বড়, পূর্ব পদ যেহেতু বড়, সেহেতু গুরু অনুপাত। এটা আমাদের হয়ে গেল। এবার দেখো 3-এর এটা কী ছিল, আমাদের 3-এর এ নম্বর অঙ্ক ছিল। এবার আমরা দেখে নেব 3-এর বি নম্বর অঙ্ক একই রকম রয়েছে। দেখো দেখো এটা একটু আলাদা রয়েছে, 7/5:3 এটা একটা অনুপাত, 5/7:1/16 এটা একটা, ও 3:16 এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কীভাবে করবো, আমরা প্রথমকার পদটা লিখব 7/5 গুণিত পরের, এখানে কী রয়েছে প্রথমকার পদ 5/7, এখানে রয়েছে 3, এটা আমরা নিয়ে নিলাম অনুপাত, এটা 3 লিখলাম গুণিত এখানে পরের পদ 1/16 গুণিত এখানে 16। এখানে এবার আমরা কী করবো দেখো, প্রথমকার পদ 7/5 গুণিত 5/7 গুণিত 3 থাকলো আমাদের, আর নিচে এখানে 3 ইন্টু এটাকে পূর্ণ যদি ভেঙে নিই 16কে 16 আর 17/16 গুণিত 16। এখানে আমরা চাই এখানে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কাটতে পারি, এটার সঙ্গে এটা আমরা কাটতে পারি। উপরে কী থাকছে দেখো, উপরে থাকছে তাহলে আমাদের 3 আর নিচে থাকতে 3 × 17, এই 3 3 কেটে গেল, উপরে কী থাকছে শুধু 1/17, তাহলে 1:17 থেকে যাচ্ছে। তাহলে কী থাকছে এখানে, আমরা দেখে অঙ্কটার ক্ষেত্রে কী থাকছে 1:17। তো এটা কী অনুপাত দেখো, প্রথমকার পদটা কী রয়েছে ছোট আর পরের পদটা বড়, যদি পরের পদটা বড় হয় অর্থাৎ উত্তর পদটা বড় হয় সেটা হচ্ছে আমাদের লঘু অনুপাত। অতএব এটি একটি লঘু অনুপাত। তাহলে বি নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক। তাহলে দেখো সি নম্বর অঙ্কতে কী রয়েছে, দেখো সি নম্বর অঙ্ক আমাদের এবার 8:5, 7:12 ও 22:13 এর মিশ্র অনুপাত। কী হচ্ছে দেখো, প্রথমকার পদ 8 গুণিত এখানে 7 আর এটাতে কী রয়েছে 22, পরের পদগুলো কী রয়েছে কিন্তু 5 গুণিত 12 গুণিত 13, আমরা ডাইরেক্ট করে দিলাম এখানে। তোমরা চাইলে এখানে অনুপাত করে করতে পারতে, তো কাটাকাটি করো, যদি কাটাকাটি হয় তাহলে দেখো এখানে কত রয়েছে আমাদের 2 দিয়ে কাটছে, এখানে 11 দুগুণে 22 আর এখানে কত রয়েছে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে কাটছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর দেখো কাটছে কিনা দেখো, আর কিন্তু আমাদের কাটছে। দেখো এটা যদি আমাদের না কাটে তাহলে কত আসছে দেখো, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী আসছে আমাদের উপরে 4 × 7 = 28 আর 11, 28 আর 11, 8 2 গুণিত 8 2 কত 8 10 3 308, কত আসছে 308/5
5 × 65 3 গুণ, দেখো 3 × 5 = 15, 5 318 × 19 195, কত 195 অনুপাত করা হচ্ছে 308 বা ইসটু 195। এটা দেখো পূর্ব পদটা বড় অর্থাৎ প্রথমকার পদটা বড়, তাহলে এটা একটি গুরু অনুপাত, অতএব এটি একটি গুরু অনুপাত। সি নম্বর অঙ্ক হয়ে গেলে এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্ক দেখো তোমাদের কী অঙ্ক রয়েছে, 2/3:5 এটা একটা, আরেকটা কী রয়েছে দেখো 7/8:2 এটাই রয়েছে এর মিশ্র অনুপাত। প্রথমকার পদটা আমরা লিখে নেব, এখানে কত রয়েছে 2/3 আর এটাতে কি রয়েছে 7/8 লিখে নিলাম অনুপাত, এখানে কত 5 × 2। তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি, দেখো 2 দিয়ে এখানে পরের লাইন কাটছি, 7 এর 8 থাকলো আর নিচে 5 × 2, এখানে 2 দিয়ে কেটে দাও, 4 × 8 কেটে গেল। এর কি থাকছে উপরে দেখো 7/3 × 4 = 12 আর এখানে থাকছে কত দেখো 5 × 2 = 10। এখানে দেখো 7/12 থাকলো, গুণিত যখন হয়ে যাবে এখানে কিছু না মানে 1/10 হয়ে গেল। উপরে কত থাকছে দেখো 7/120, কত হচ্ছে দেখো 7/120। এটাকে যদি অনুপাত করি তাহলে কী হয়ে যাবে 7:120। এটা কি অনুপাত, এটি একটি গুরু, এটা কি অনুপাত, প্রথমকার বলতে ছোটো, তাহলে লঘু অনুপাত, এটি একটি লঘু অনুপাত। তাই দেখো 1, 2 এবং 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব লেখা অঙ্কগুলো। কী বলেছে লেখা অঙ্ক, দেখো রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি ঠিক করেছে। কি বলা হয়েছে দেখো, রীতাকে তোমাকে 100টা অঙ্ক করতে দেওয়া হলো, তার মধ্যে 60টি সঠিক করেছে, আর বিনয় কি হলো 80টি অঙ্ক করতে দেওয়া হয়েছিল, তার মধ্যে সে 50টি সঠিক করেছে। তাহলে কে বেশি সঠিক করেছে সেটা আমরা কীভাবে বের করবো, অনুপাতে বের করে হচ্ছে আমরা বের করবো। তাহলে দেখো ঋণার ক্ষেত্রে আমরা প্রথমে দেখো এখানে 4 নম্বর অঙ্ক ঋণার ক্ষেত্রে, ঋণানুসারে দেখো রীতা রীতার ক্ষেত্রে দেখো কি সঠিক অঙ্ক অনুপাত মোট অঙ্ক। সঠিক অঙ্ক কত দেখো রীতার ক্ষেত্রে 60টি সঠিক অঙ্ক, মোট অনুপাত কত অঙ্ক 100টি, 0 কাটলো 6:10, 2 দিয়ে কাটো 3 × 6 = 5, তাহলে 3:5 কত আসছে দেখো 3:5 চলে আসছে রীতার ক্ষেত্রে অনুপাতটা। এটা থাকলো রীতার ক্ষেত্রে। এবার আমরা কি বলা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখো বিনয়ের ক্ষেত্রে, এটা আমরা বের করে নেব। বিনয়ের ক্ষেত্রে কি রয়েছে দেখো সঠিক অঙ্ক অনুপাত মোট অঙ্ক। সঠিক অঙ্ক কত করেছে দেখো বিনয় 50টি, মোট অঙ্ক ছিল কত 80টি, 0 কেটে দাও, থাকছে 5:8। এর কথা হচ্ছে 5:8, আগেরটা কত ছিল আমাদের দেখো 3:5। আমরা বুঝতে পারছি না কোনটা আমাদের বড়, কোনটা যেহেতু বড় বা বেশি বুঝতে পারছি না, তার জন্য আমরা কী করবো নিচে এটাকে যদি অনুপাতটাকে আমরা সমান করে দিই, কত হচ্ছে 3/5। আমরা নিচে ওখানে দেখো 3/8 হচ্ছিলো 40 মিলাবো, তাহলে এখানে 8 দিয়ে গুণ করে দাও, উপরে নিচে 8 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে দেখো 3×8 = 24 আর এখানে হচ্ছে 5×8 = 40, তাহলে 40টির মধ্যে সে 24টা সঠিক অঙ্ক করেছে। এবার এটাকে যদি আমরা করার চেষ্টা করি, কত আসছে দেখো এটাতে ক্ষেত্রেও 5/8 আসছে, তাহলে এটাকে 40 মিলাবো নিচে, তো 5 দিয়ে গুণ করো, 5×5 = 25, 5×8 = 40। তাহলে বিনয় কী করেছে দেখো 40টা অঙ্কের ক্ষেত্রে হচ্ছে 25টা সঠিক করেছে, আর যখন রীতার ক্ষেত্রে কী হচ্ছে 40টা অঙ্কের মধ্যে 24টা সঠিক অঙ্ক করেছিল। তাহলে কে বেশি সঠিক অঙ্ক করেছে দেখো বিনয় কিন্তু বেশি সঠিক অঙ্ক করেছে। এই থেকে আমরা বুঝতে পারছি কি দেখো বিনয় কিন্তু বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে অতএব উত্তর কী চেয়েছে দেখো কে বেশি অঙ্ক ঠিক করেছে, বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো, এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে কী হয়েছে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি।
তাহলে দেখো 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক সিমিলার, আমরা একই রকমভাবে অঙ্কগুলো করব। আমাদের বিদ্যালয়ে কি হচ্ছে দেখো, গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রী আর মোট ছাত্রছাত্রী, আর পাশের বিদ্যালয় হচ্ছে গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রী এবং মোট ছাত্রছাত্রী। তাহলে কিন্তু যে অনুপাতটা বেরোবে সেখান থেকে আমরা হচ্ছে কম্পেয়ার করে কিন্তু সমাধানটা করে নেব। তাহলে 5 নম্বর অঙ্ক, প্রথম হচ্ছে আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে কি দেখো, গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রী, গ্রেড এ পাওয়া পরীক্ষার্থী ইজ অনুপাত মোট পরীক্ষার্থী। তো গ্রেড এ পেয়েছে কতজন আমাদের এই বিদ্যালয় হচ্ছে 100 জন, মোট হচ্ছে 150 জনের মধ্যে 0 0 কেটে দেওয়া থাকছে কিন্তু 10:15, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 2:3, অর্থাৎ 3 জনের মধ্যে হচ্ছে 2 জন গ্রেড এ পেয়েছে। এবার পাশের বিদ্যালয়টা আমরা বের করবো। পাশের বিদ্যালয়, পাশের বিদ্যালয় কি পেয়েছে দেখো, গ্রেড এ পাওয়া পরীক্ষার্থী অনুপাত মোট পরীক্ষার্থী। পাশের বিদ্যালয় কি ছিল, বই থেকে লক্ষ্য করো, হচ্ছে মোট পরীক্ষার্থী হচ্ছে 100 জন আর গ্রেড এ পেয়েছে 80 জন। তাহলে 80 জন পেয়েছে কতজনের মধ্যে, 100 জনের মধ্যে। 0 0 বাদ দিয়ে থাকছে 8:10, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এখানে কত হচ্ছে দেখো 4:5। তাহলে এটাকে যদি আমরা অনুপাতটাকে তুলে দিই, 4/5 করে দিলাম, অনুপাত মানে ভাগ, এখানে অনুপাতটাকে তুলে দেওয়া কত হচ্ছে 2/3, এখানে কত হচ্ছে 3 আর নিচে রয়েছে এখানে কত 5। তাহলে দুটোকে আমরা হচ্ছে সমান করবো নিচে। তাহলে এখানে দেখো 3 আর 5 লসাগু 15 হবে, তাহলে 15 আমরা নিচে মিলবো। তাহলে এখানে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 5 15। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে দেখো 5 দিয়ে গুণ করলে 15 হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে গুণ করো, উপরে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে কি হচ্ছে, আমাদের বিদ্যালয়ে 15 জন পরীক্ষার্থীর মধ্যে 10 জন হচ্ছে গ্রেড এ পেয়েছে। কিন্তু পাশের বিদ্যালয়ে সেই 15 জনের ভিতরে কতজন গ্রেড এ পেয়েছে দেখো 12 জন। তাহলে কোন বিদ্যালয়ে ভালো ফল করেছে দেখো, পাশের বিদ্যালয় কিন্তু ভালো ফল করেছে এই বছরে। তাহলে আমরা লিখতে পারি অতএব এবছর পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে, ভালো ফল করেছে। তাহলে 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। কী বলা আছে দেখো, দুটি বাড়ির দামের অনুপাত 4:3, অর্থাৎ দুটি বাড়ির যে দামের অনুপাত সেটা বলা হচ্ছে 4:3। দ্বিতীয়টির দাম হচ্ছে 4,20,000 টাকা। প্রথমটির দাম কত হিসেব করি। প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। কি বলেছে দেখো, দুটি বাড়ির দামের অনুপাত বলা হচ্ছে 4:3। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে দেখো 6 নম্বর অঙ্ক, প্রথম বাড়ির দাম অনুপাত দ্বিতীয় বাড়ির দাম, দুটি বাড়ির দামের অনুপাত কি, প্রথম বাড়ি ইন্টু অনুপাত দ্বিতীয় বাড়ির দাম। কি বলা হচ্ছে দেখো 4:3 বলা হয়েছে। তাহলে 4:3 অনুপাত মানে আমরা কি জানি যে ভাগ। তাহলে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম। এটাও বাই 4/3। এখানে দেখো বলে দেওয়া রয়েছে যে দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা। তাহলে দ্বিতীয় বাড়ি যেটা রয়েছে সেই জায়গায় আমরা 4,20,000 টাকা লিখে দিতে পারি। তাহলে বা প্রথম বাড়ির দাম দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা, সমান হচ্ছে 4/3। এখানে দেখো আমাদের হচ্ছে সমান যদি থাকে নিচের সঙ্গে নিচের এবং উপরের সঙ্গে উপরে কিন্তু কাটা যায়। তোমরা চাইলে কি করতে পারো, এই 3-এর সঙ্গে এখানে কেটে দিতে পারো। তাহলে কী হবে দেখো, 3 14 42, 1,40,000 টাকা। এখানে কোনো গুণ হয়ে যাবে, এখানে কিছু না মানে কী রয়েছে, 1 রয়েছে। তাহলে অতএব প্রথম বাড়ির দাম 1 দিয়ে গুণ করে প্রথম বাড়ির দাম থাকবে সমান 4 গুণিত, এটা 4-এর সঙ্গে এটা গুণাগুণি গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হলো, এটার সঙ্গে এটার গুণ হবে, 4 গুণিত 1,40,000 টাকা।
4×4 দেখো 56, তাহলে 5,60,000 টাকা। প্রথম বাড়ির দাম কত আসলো দেখো 5,60,000 টাকা কিন্তু চলে আসলো। কিন্তু কি বলা হয়েছে পরবর্তীকালে দেখো বাড়িটির দাম, প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত। এটা তো প্রথম বাড়ির দাম 5,60,000 টাকা হলো, যদি 70,000 টাকা বেশি হতো প্রথম বাড়িটার দাম, তাহলে প্রথম বাড়ির দাম কত হতো? এই 5,60,000 সঙ্গে 70,000 যোগ হবে। প্রথম বাড়ির দাম $70,000 বেশি হলে দাম হতো কত দেখো 5,60,000 প্লাস কি 70,000 বেশি হলে কি হতো 70,000 বেশি হয়ে যেত। তাহলে দেখো যোগ করে দাও 4টে শূন্য, 4টে শূন্য বসিয়ে দাও, 4 4 4টে শূন্য, 7 8 6 13, হাতে থাকলো 1 6, 6,30,000 টাকা। তাহলে এখন প্রথম বাড়ির দাম কত হলো দেখো 6,30,000 টাকা, কিন্তু দ্বিতীয় বাড়ির দাম কত ছিল দেখো 4,20,000 টাকা। তাহলে এদের মধ্যে অনুপাতটা আমাকে বের করতে হবে। অতএব এখন প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত। প্রথম বাড়ির দাম কত এখন 6,30,000 টাকা, আর দ্বিতীয় বাড়ির দাম তো আমাদের 4,20,000 টাকায় রয়েছে। তাহলে দেখো এই 4টে শূন্য, এই 4টে শূন্য বাদ দিয়ে দাও, থাকছে কত 63 অনুপাত 42। তাহলে দেখো এটাকে যদি আমরা 9 দিয়ে কাটছে না, তাহলে 6 দিয়ে যদি 7 দিয়ে যদি কাটো দেখো 7 9 63, 6 7 42। আবার যদি কাটো আমাদের 3 দিয়ে, 3 3 9, 3 2 6, তাহলে 3:2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। এখন প্রথমবারে দ্বিতীয়বারের দামের অনুপাত দেখো 3:2। পরবর্তীকালে দেখো 7 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক। কী বলা হয়েছে? একটি বাস থেকে এক টুকরো বাস কেটে নেওয়া হলো, দেখা গেল দুটি বাসের দৈর্ঘ্যের অনুপাত 3:1। কী হচ্ছে, একটি বড় বাস ছিল, সেক্ষেত্রে একটি টুকরো কেটে নেওয়া হলো, সেক্ষেত্রে অনুপাত হয়ে গেলো 3:1। নিচে সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কী হতে পারে লিখে। এখানে বলা হয়েছে দেখো প্রথম এক্ষেত্রে বলা হয়েছে অনুপাত তোমাকে দেওয়া হচ্ছে 3:1। প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 30 ডেসিমিটার, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত। এখানে যদি তোমরা মুখে মুখে করো তাহলে কিন্তু এটার সমাধান চলে আসবে। যদি তোমরা এই অঙ্কটা সমাধান করতে চাও একটু কিন্তু বড় হবে, তাহলে দেখো আমরা সমাধান করবো, তারপরে এই ছকটা আমরা পূরণ করার চেষ্টা করবো। এখানে কী বলা হচ্ছে, প্রথম টুকরোর দৈর্ঘ্য দ্বিতীয় টুকরো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া হচ্ছে 3:2, কিন্তু প্রথমটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত দেখো 30 ডেসিমিটার। তা আমরা এরকমভাবে সমাধান করার চেষ্টা করবো। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। প্রথম টুকরো দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। এদের অনুপাত কত রয়েছে 3:1, মানে 3/1। প্রথম টুকরোর দৈর্ঘ্য দেখো প্রথম অনুপাতের ক্ষেত্রে 30 ডেসিমিটার দেওয়া রয়েছে, দেখো এটা 30 ডেসিমিটার, তাহলে এটার বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 3/1। 3 দিয়ে কেটে দাও, 3 10 30, তো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, এখানে কিছুটা মানে 1 রয়েছে, 1 দিয়ে যদি দ্বিতীয় টুকরোকে গুণ করে কী হবে, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যই হবে। দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 10-এর সঙ্গে 1 গুণ করে কত হবে 10 ডেসিমিটার। তাহলে দেখো প্রথম যেটা আমাদের দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেছে। দেখো দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য কত বেরিয়ে গেল আমাদের, দেখো 10 ডেসিমিটার। কত? 10 ডেসিমিটার। তাহলে দেখো প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 30 ডেসিমিটার, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 10 ডেসিমিটার। একটা বাস ধরো, এরকম বড় বাস ছিল, এটা ধরো একটি বাস ছিল আমাদের, কি এটা হচ্ছে আমাদের একটি বাস, এটাকে 2 ভাগে ভাগ করে দেয়, এরকমভাবে ভাগ করে দেওয়া হলো। এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 30, এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম 10। তাহলে তোমাকে বলা হলো দুটো, এই যে পুরো বাসটার দৈর্ঘ্য কত, তাহলে আমরা কী করবো, এটা দুটোকে যোগ করে দেবো। 30 আর 10 কত, 30 আর 10 40 ডেসিমিটার। এটা হয়ে গেল। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে একই রকমভাবে আমাদের হবে 3:1ই আছে, কিন্তু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বলা হচ্ছে 15 ডেসিমিটার। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য মান কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, একই রকমভাবে করবো। তাহলে দেখো প্রথম টুকরোর দৈর্ঘ্য
প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 3/1। এখানে দেখো পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়টা এটার মান তোমাকে দেওয়া রয়েছে, তাহলে বা প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর জায়গায় দেখো দেওয়া রয়েছে 15 ডেসিমিটার সমান 3/1। যদি সমান চিহ্ন থাকে তাহলে কী হয়, কোনাকুনি গুণ, তাহলে এটার সঙ্গে এটা একের গুণ, 1 দিয়ে গুণ করলে কী হবে, প্রথম টুকরোর দৈর্ঘ্যের সঙ্গে 1 গুণ করলে কী হবে, সেটাই হবে। বা প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হয়, তাহলে এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হবে 3 15 45 ডেসিমিটার। এটার ক্ষেত্রে দেখো প্রথম টুকরোর দৈর্ঘ্য কত আসছে 45 ডেসিমিটার। আর এখানে দেখো খোপের ক্ষেত্রে আমাদের ছকের ক্ষেত্রেও প্রথম টুকরোর দৈর্ঘ্য তোমাকে বের করতে হয়, সেটা আমরা কত পেলাম 45 ডেসিমিটার। তাহলে মোট দৈর্ঘ্য কত 45 আর 15 কত আসছে, দেখো 45 আর 15 60 ডেসিমিটার। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 2.2 অর্থাৎ অনুপাতের যে অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।